যে কোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করতে আইন মন্ত্রণালয় অধ্যাদেশের চূড়ান্ত খসড়া পাঠিয়েছে ইসি। পয়লা জানুয়ারি না পয়লা জুন কি পয়লা ফেব্রুয়ারি কি পয়লা মার্চ পয়লা ডিসেম্বর, এই জিনিসটা কমিশন যেটা যৌক্তিক মনে করবে সেই তারিখ পর্যন্ত। বিএনপির কারণে মৌলিক সংস্কার হচ্ছে না দাবি জাতীয় নাগরিক পার্টির। জুলাই সনদে বেশি গুরুত্ব দিচ্ছে এনসিপি, বলছে বিএনপি। বিএনপি বা তার সঙ্গে গুটিকতক দল এই দর কষাকষিতে তারা যখন কোনো একটা বিষয় ছেড়ে দিচ্ছে বলে মনে হয়, তাহলে সেটা তারা তাদের দলীয় স্বার্থ ছেড়ে দিল এরকমটা বলে উপস্থাপিত হয়। এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। জুলাই সনদ ঘোষণা নিয়ে ঐকমত্য কমিশনের সংশয়। ৩রা আগস্ট জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করবে এনসিপি। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। দেশ গড়তে জুলাই পদযাত্রা, এটি আমাদের ট্যাগলাইন। নির্বাচন ব্যাহত করার চেষ্টা করে লাভ নেই, স্থানীয় নির্বাচনের কথা বলে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, অভিযোগ বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছে। কুমিল্লায় নারীকে ধর্ষণ ও ভিডিও ভাইরাল করার অভিযোগে গ্রেপ্তার ৫ জন। বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে, জানালেন আইন উপদেষ্টা। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি বুশরা সারাজিন। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। বছরের যে কোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত অধ্যাদেশের একটি খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। ইসি সচিব জানান, এর ফলে ভোটে তরুণদের অংশগ্রহণ বাড়বে এবং সেই সংখ্যা হতে পারে ৪৩ লাখ। একজন নির্বাচন বিশেষজ্ঞ বলেন, এতে গণতন্ত্র শক্তিশালী হবে। ফারজানা আক্তারের প্রতিবেদন। প্রতি বছর ২রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে থাকে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদের এই ধরা বাঁধা নিয়ম থেকে বের হতে চায় বর্তমান কমিশন। ভোটার তালিকা আইন ২০০৯-এ সংশোধনী এনে এ সংক্রান্ত খসড়া চূড়ান্ত অনুমোদন করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। উপদেষ্টা পরিষদে অনুমোদন হলেই জারি হবে অধ্যাদেশ। এর ফলে ইসি তাদের সুবিধা মতো সময়ে হালনাগাদ সূচি গ্রহণ এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারবে। পয়লা জানুয়ারি না পয়লা জুন কি পয়লা ফেব্রুয়ারি কি পয়লা মার্চ পয়লা ডিসেম্বর, এই জিনিসটা কমিশন যেটা যৌক্তিক মনে করবে সেই তারিখ পর্যন্ত। এই ফ্লেক্সিবিলিটিটা রাখা, নির্দিষ্ট করে যদি আমি বলি যে পয়লা জানুয়ারি বা পয়লা জুন, তাহলে তো আমি ওই ফ্লেক্সিবিলিটিটা থাকছে না। তিনি আরও জানান, এই উদ্যোগের ফলে ৪৩ লাখ তরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। সংশোধনী প্রস্তাবটা হচ্ছে যে অধিক সংখ্যক ভোটারকে ভোটের আওতায় আনার জন্য যেটা যৌক্তিক মনে হবে সেটা, এখন কমিশনের কাছে যেটা যৌক্তিক মনে হবে সেটা, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্তটা নেওয়া হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকদিন ধরেই গবেষণা করছেন ডক্টর আব্দুল আলিম। তার মতে, গণতন্ত্র শক্তিশালী করতে তরুণদের ভোটে আনতে সবসময় গুরুত্ব দেওয়া উচিত। তফসিল যেদিন ঘোষণা হবে তার আগের দিন পর্যন্ত যাদের বয়স 18 হবে তারা প্রত্যেকেই ভোট দিতে পারবে। এটা তরুণদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি করবে যে আমি গতকাল ভোটার হয়েছি আর আজকে নির্বাচন, আজকে আমি ভোট দিতে পারছি। সে আনন্দিত হবে, উৎফুল্লিত হবে এবং এটা করে ভোটের পরিবেশে অন্যরকম একটা আনন্দের মাত্রা যোগ করবে, কোনো সন্দেহ নাই। এবং এতে আপনার ভোটার টার্নআউটও বাড়বে। তারা চিন্তা করবে যে কোন দল প্রোগ্রেসিভ, কোন দল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, কোন দল নতুন একটা বন্দোবস্তর ব্যবস্থা করতে পারবে, হয়তো তারা এইভাবে চিন্তা করবে। চলমান ভোটার তালিকা হালনাগাদে গত ৯ এপ্রিল পর্যন্ত ৫৮,৮৯,৮৬৬ জন নতুন ভোটার নিবন্ধন হয়েছে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। ঐকমত্য কমিশনে আলোচনার নামে দর কষাকষি চলছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির কারণে মৌলিক সংস্কারের বিষয়গুলো নিশ্চিত করা যাচ্ছে না বলে দাবি জাতীয় নাগরিক পার্টির। আর বিএনপি বলছে, জুলাই সনদ নিয়েই বেশি গুরুত্ব দিচ্ছে এনসিপি। সব মিলে দলগুলোর সাথে আলোচনায় অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। নয়নাদিত্যের প্রতিবেদন।
রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতেই ডক্টর আলী রিয়াজ জানান, আলোচনায় বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও তা আশাব্যঞ্জক নয়। তিনি বলেন, জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদে উপনীত হওয়ার ব্যাপারে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু বাস্তবে সেটা কতখানি সম্ভব তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই, চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যেই যেন এই সনদ আমরা একটা জাতীয় সনদে উপনীত হতে পারি। সেই প্রচেষ্টায় আমাদের একটা স্বপ্নই ছিল। আসলে আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত। সংসদের উচ্চকক্ষ সংখ্যানুপাতিক হবে নাকি নিম্নকক্ষের আসনের ভিত্তিতে হবে তা নিয়ে এখনও দলগুলো একমত হতে পারেনি। সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন করা নিয়েও একমত নয় বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল, যা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অনেকেই। উচ্চকক্ষ মানে হচ্ছে অনেকের বিভিন্ন মানুষকে এখানে নিয়ে এসে তাদেরকে বসানো। কেউ কেউ এটাকে রাজনৈতিক ঘুষদানের কথাও বলতে পারেন। 10টা এজেন্ডা নিয়েছি, আমাদের মিলেছে তিনটা নিয়েও যদি একটা ফেয়ার ইলেকশন হয় তাহলে সেই ইলেকশন আগামীতে বাকিগুলোকেও অ্যাড্রেস করতে পারবে। এই বিষয়ে আগের এনসিসির বদলে এইটা নতুন প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বলতে পারি যে এ বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়নি। তারা বলছে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে বেঁধে হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, অথচ তারাই এবার নিজের স্বীকার করে যে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকা প্রয়োজন। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের বড় দলগুলি চাচ্ছে যেভাবে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়েছে সেটাই থাকুক। পুরো হাউজের মতামতের উপরে নির্ভর করবে, শুধুমাত্র দু একটি দলের দাদাগিরি কিংবা দু একটি দলের প্রভাব বিস্তারের উপরে নয়। ঐকমত্য কমিশনের বোধহয় উচিত হবে আগে বিএনপির সাথে কথা বলা যে আপনারা কি চান না, তো ওটার সাপেক্ষে আপনারা অন্য সবার সাথে আলোচনা করলে সময়ের অপচয় হবে না, এত শক্তির অপচয় হবে না। এবং পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে, বিএনপি বা তার সঙ্গে গুটিকতক দল, এই দর কষাকষিতে তারা যখন কোনো একটা বিষয় ছেড়ে দিচ্ছে বলে মনে হয়, তাহলে সেটা একটা পাওয়ার পার্টি বা বিএনপি তারা তাদের দলীয় স্বার্থ ছেড়ে দিল এরকমটা বলে উপস্থাপিত হয়। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছে দলটি। এখন যদি জাতীয় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? জাতীয় ঐকমত্য পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। তা এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। আলোচনার মধ্যে দিয়েই নতুন নতুন পথ তৈরি হচ্ছে, যা ঐকমতে পৌঁছানোর পথ তৈরি করছে বলেও মনে করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। নয়ন আদিত্য, ৭১, ঢাকা। সরকার ব্যর্থ হওয়ায় ৩ অগস্ট ছাত্র ও জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই তথ্য দিয়ে আরও জানিয়েছেন, জুলাই মাস জুড়ে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। ৩৬ দিনের আন্দোলন সংগ্রাম, কোটা আন্দোলন থেকে সরকার পতনের এক দফা, হাজারের বেশি ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে স্বৈরাচার হাসিনা সরকারের। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনের সূচনার দিন ১ জুলাই থেকে দেশ করতে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে যা শুরু হবে বলে জানাই দলটি। আমরা ৬৪টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। ফলে মানুষের কাছে যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতেই এই কর্মসূচিটি।
দেশ গড়তে জুলাই পদযাত্রা, এটি আমাদের ট্যাগলাইন। জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে মনে করে এনসিপি। শেখ হাসিনার পদত্যাগে এক দফা ঘোষণার দিন 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। এবং সরকারের জায়গা থেকে এখনো কোনো ধরনের বক্তব্য আসলে আসেনি, এটি তারা কেন দিতে পারেনি বা আবার কবে দিতে চাচ্ছে বা এই ধরনের কোনো পরিকল্পনা। ফলে আমি মনে করবো যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল নই। এই জুলাই ঘোষণাপত্রর দাবিটি আমাদের পক্ষ থেকেই উঠেছিল। আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব, এইটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে। 16 জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালনের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। শহীদ আবু সাইদ শহীদ হন, এই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ। নিবিড় সাহা, 71, ঢাকা। মিথ্যা ও ভুয়া মামলা ঠেকাতে ফৌজদারি কার্যবিধিতে সংশোধনী আনা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর তিনি বলেন, কোনো মামলায় কমিশনার বা পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তারা তদন্ত করে তা ম্যাজিস্ট্রেটকে জানাতে পারবে। এদিকে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বিপরীতে 16ই জুলাই শহীদ দিবস এবং 5ই আগস্ট অভ্যুত্থান দিবস পালন করা হবে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। জুলাই অভ্যুত্থানের পর অসংখ্য মামলা হয়েছে থানায়, এর মধ্যে মিথ্যা ও ভুয়া মামলা সংখ্যাও কম না। জানিয়ে ভুগতে হয়েছে সরকারকে, বারবার এ বিষয়ে দিতে হয়েছে জবাব। অবশেষে ফৌজদারি কার্যবিধির 173 ধারায় সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিবেদন জমা দিবে। সেই প্রতিবেদন অনুযায়ী ম্যাজিস্ট্রেট মামলা ও আসামির বিষয়ে সিদ্ধান্ত দেবেন। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে 100 জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে 90 জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো 90 জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, কোনো এভিডেন্স নাই, কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে, যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই, তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। 5 আগস্টের অভ্যুত্থানের পর ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি অফিস স্থাপন নিয়ে বেশ আলোচনা হয়। কয়েকটি রাজনৈতিক দল এর বিরোধিতাও করে। উপদেষ্টা পরিষদ মানবাধিকার অফিস স্থাপনে সম্মত হয়েছে। OHCHR মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যে ড্রাফট MOU বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এদিকে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিলের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বিপরীতে জুলাই 16 তারিখে জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। মোহন ইসলাম, 71, ঢাকা। নির্বাচন ব্যাহত করার চেষ্টা করে লাভ নেই, ভিন্ন মত থাকলেও সবাই ফেব্রুয়ারিতেই নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন পিআর সিস্টেম বা স্থানীয় নির্বাচনের কথা বলে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। অন্যদিকে কুমিল্লায় মুরাদনগরের ধর্ষণের ঘটনাকে রাজনীতিকরণ না করারও আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। শফিকুল হকের প্রতিবেদন। বেশ কিছুদিন ধরেই দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে বিএনপির। এরই অংশ হিসেবে রোববার ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা ইউনিটের এই আয়োজনে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কার্যক্রম শুরুর আগে দেয়া বক্তব্যে নেতাকর্মীদের সতর্ক করে দলের বদনাম করবে এমন সদস্য কোনোভাবেই দলে অন্তর্ভুক্ত করা যাবে না বলে জানান মির্জা আব্বাস। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে। তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। প্রয়োজন পড়লে সদস্য হবে না কেউ, কিন্তু খারাপ লোক সদস্য করা যাবে না। কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও নতুন দাবি তুলে জনগণকে ভিন্ন বার্তা না দিয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। আগে দিতে হবে এই নির্বাচন, কি বলে স্থানীয় সরকার নির্বাচন, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছে। একটা জায়গায় আসেন, যেই জায়গায় গেলে পরে এই দেশটার উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে।
বড় বড় সমাবেশ করে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। এদিকে বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এর বিস্তারিত জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের প্রস্তুতি, সরকারের পক্ষ থেকে প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। সারা দেশ নির্বাচনের দিকে তাকিয়ে মন্তব্য করে বিএনপির এই নেতা জানান, নির্বাচন ব্যাহত করার চেষ্টা করে লাভ নেই। কথা বলেন কুমিল্লার ধর্ষণ প্রসঙ্গেও। সমস্যার সমাধানে না গিয়ে রাজনৈতিক পথটা বেছে নিলে এটা বাড়তে থাকবে এবং সারা দেশে অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে। যারা এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতিকরণের মাধ্যমে আগামী দিনে তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজতেছে, দুর্ভাগ্যবশত তাদের সেইটা সফল হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের আগামী দিনের নির্বাচনকে এটাকে ব্যাহত করার একটা চেষ্টা করে কোনো লাভ নেই। সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনে। এদিকে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনায় বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একজন উপদেষ্টা নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করছে বলেও মন্তব্য করেছেন তিনি। একই ইস্যুতে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ কর্মীর অপকর্মের দায়ে বিএনপির উপর চাপানো হচ্ছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী। করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। শফিকুল হক, ৭১, ঢাকা। রাজধানীর মগবাজারের হোটেলের খাবার খেয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। লক্ষ্মীপুর থেকে সন্তানের চিকিৎসার জন্য ঢাকায় আসা সৌদি প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী ও সন্তান এমন অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছেন। খবর পেয়ে খাবার হোটেল ও তাদের অবস্থান করা আবাসিক হোটেল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। ইশতিয়াক ইমনের রিপোর্ট। সৌদি প্রবাসী মনির হোসেন অসুস্থ ছেলের চিকিৎসার জন্য স্ত্রী সহ লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসেন শনিবার। চিকিৎসকের সাক্ষাৎ না পেয়ে মগবাজার সুইট স্লিপ নামের এই আবাসিক হোটেলে ওঠেন। সন্ধ্যা পর্যন্ত মনিরের চাচা সাথে ছিলেন ও একসাথে খাবার খেয়েছেন। তিনি জানান, রোববার ভোরে মুঠোফোনে তাকে জানানো হয় ৩ জনই রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর মনির হোসেনের চাচা ৩ জনকে উদ্ধার করে ৮ দিন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। রাতে 10:30 বাজে আমি ফোন দিয়েছি, কি মনির তো কি খবর টবর, কয় কাকা খানা খাইতিস, তো খানা খাইতেছস নিচে তো আনছস, নিচে গেছস না উপরে, কয় না নাইমদের আর হোটেলে যাই খাওয়া সম্ভব না, উপরে আনছি। এই আমার লগে রাত্রে কথা শেষ। এরপর সকাল 6:25 কি 35-এর ভিতরে আমারে ফোন দিয়েছে, কাকা এলো আমরা 3 জন রাত্রে বমি করতে করতে মরে যাইতেছি, বমি করতে করতে মরে যাইতেছি, আপনি একটু হসপিটাল হয়। স্বজনরা জানান, তাদের জানা মতে মনিরের কোনো শত্রু নেই। 1.5 যুগ ধরে মনির হোসেন সৌদিতে থাকেন, সেখানে তার ব্যবসা রয়েছে। ওর তুলনা হয় না, ওর কোনো শত্রু নাই, সবাই ওর মিত্র। কিন্তু এই হোটেলে তো ওরা পরিচিত না, এখানে কেন ওকে বিষক্রিয়া প্রয়োগ করব? বাইরে থেকে যে খাওয়াটা আনলো, ওই খাওয়াটা কাকে দিয়ে আনলো, কি নিজে আনলো কি না, আমরা এই জন্য এটা তদারকটা চাই। মগবাজার মোড়ে তাজ ভাত ভর্তা হোটেল থেকে তারা খাবার খান আর রাত যাপন করেন সুইট স্লিপ আবাসিক হোটেলে। এই 2 হোটেল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাক্তাররা যেটা বলতেছে যে খাবারে বিষক্রিয়ার কারণে এটা হইতে পারে। তো ওই ক্লুটা পাওয়ার পর আমরা এদিকে দেখতেছি যে কোথা থেকে খাবার নিয়ে গেছে, কি হয়েছে, এটা আমরা একটু বিস্তারিত দেখার জন্য এখানে আসছি। সিসি ক্যামেরা দেখতেছি, দেখে আমরা তারপরে বুঝতে পারবো আসলে কি হয়েছে। এদিকে উত্তরায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন মারা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের গ্রামের বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় শনিবার বিকেলে মামলা দায়ের হয়। এর আগে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে মূল অভিযুক্ত ফজল আলীকে গ্রেপ্তার করে। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন।
ধর্ষণের শিকার মেয়েটির দায়ের করা অভিযোগ অনুযায়ী তিনি প্রায় 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাতে তার বাবার বাড়ির পাশে পূজা হচ্ছিল। পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিলেন। 10টার দিকে ফজর আলী ঘরের দরজা খুলতে বলেন। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা। পরে ফজর আলীকে মারধর করে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেই তিনি পালিয়ে যান। মামলা দায়েরের পর পুলিশের অভিযানে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেফতার হয় ফজর। ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায় এবং পরবর্তীতে ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে, ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়েছে, তাদের 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এদিকে ধর্ষণের ঘটনায় আসামিদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে কুমিল্লার সর্বস্তরের মানুষ। এটি প্রতি মুহূর্তে আমাদেরকে উদ্বিগ্ন করে, ভাবায় এবং আমাদের মনে কষ্টও তৈরি করে। আমরা চাই যে সমস্ত ধর্ষণ, নারী নির্যাতন কিংবা এই মাদক মামলা সহ নানা রকম সামাজিক অপরাধের একটা ভয়ঙ্কর ক্ষতি সমাজে এবং ক্ষত তৈরি হয়েছে। তারা গিয়া ধরে ধীরা শাসন করে মানে তার নেতৃত্বে তার গেছিল গিয়া অনেক খোলা বেটে সব দেখতে সব দেশে মায়ের গিয়ে আমরা। আর পাবলিক প্রসিকিউটর জানান, তদন্তের গাফিলতির কারণেই ধর্ষণ মামলার আসামিরা ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। মামলার তদন্ত আরও গুরুত্বের সাথে হওয়া উচিত। অনেক সময় অপরাধী আইনের ফাঁক ফোকর গলিয়ে বেরিয়ে যায়, এটা সত্য। এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের তদন্ত সংস্থার গাফিলতি। আমাদের তদন্ত সংস্থা যদি মামলাটি তদন্তের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেন, তাহলে কোনোভাবেই ধর্ষণের মামলায় আসামি পার পেতে পারে না। মুরাদনগরের ধর্ষণের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বিচার করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরও জানান, সরকার এই ঘটনায় কঠোর অবস্থানে আছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময়ে আপনারা মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। গ্রেপ্তার হওয়া বাকি 4 জন হচ্ছে সুমন, রমজান, আরিফ ও অনিক। তারা একই গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর। বনশ্রী হালদার, ৭১। রাজধানীর ফকিরাপুলে মাদক বিরোধী অভিযানের সময় গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 3টি বিদেশি পিস্তল, 6টি গুলি ভর্তি ম্যাগাজিন সহ 151 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, আটক সবার বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। বাপ্পি, যার বিরুদ্ধে রয়েছে অস্ত্র ও মাদকের 11টি মামলা, জেল খেটেছেন প্রায় 4.5 বছর। অপরাধ করতে করতে দাগী হয়ে যাওয়া এই ব্যক্তির বিরুদ্ধে এবার যোগ হলো হত্যার উদ্দেশ্যে পুলিশের দিকে গুলি ছোড়ার অভিযোগ, যে ঘটনায় গেল 19 জুন আহত হয়েছেন 3 পুলিশ সদস্য। ঘটনার পরপর অভিযানে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি গেল 26 জুন অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে গুলিবর্ষণকারী চক্রের বেশ কয়েকজনকে। চক্রের কিছু সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। সেই চক্রের মধ্যে থেকে আমরা যেটা গ্রেপ্তার করি, নূর নবী অনিক নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অনিকের নিকটে আমরা একটা 7.65 পিস্তল, 2টি ম্যাগাজিন, 14 রাউন্ড গুলি সহ তাকে আমরা আটক করি এবং তার সঙ্গীও জাহাঙ্গীর, ইকবাল, তারেক, আরমান সর্দার নামে আরও কতিপয় সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। সকলে এই বাপ্পি গ্রুপের সদস্য। কিন্তু অধরাই থেকে যায় মূল শুটার বাপ্পি। তাকে ধরতে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। অবশেষে 27 জুন রাতে তাকে ঘিরে ফেলতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশের একটি দল। অপারেশন পরিচালনায় আমরা একটি দোতলা বাড়ি, যেখানে অপারেশন পরিচালনা করি, দোতলা বাড়ির দোতলায় তার অবস্থান আমরা শনাক্ত করতে পারি। সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে
ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে ভিতরে শিশু, বাচ্চা এবং নারী যারা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে মর্মে তিনি হুমকি ধামকি দিতে থাকেন। প্রায় 3 ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সে 4টি অস্ত্রসহ যে ব্যাপক গুলি এবং তার 25 জনের মতো দলীয় সদস্য রয়েছে। গ্রেপ্তারের সময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল সহ 2 ম্যাগাজিন গুলি ও ইয়াবা। তার দেয়া তথ্য মতে ঢাকার ডেমরার ভাড়া বাসা থেকে পুলিশ উদ্ধার করে পুলিশের দিকে গুলি ছোড়ায় ব্যবহৃত পিস্তল ও গুলি। তালাবদ্ধ ঘরের কক্ষতে লকারের মধ্য থেকে আরও 2টি পিস্তল, বিদেশি পিস্তল এবং আরও অধিক সংখ্যক গুলি আমরা উদ্ধার করি। সর্বমোট তার কাছ থেকে 3টি বিদেশি পিস্তল এবং 151 রাউন্ড গুলি উদ্ধার করতে আমরা সক্ষম হই। পুলিশ জানিয়েছে আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে অস্ত্রশস্ত্র সংগ্রহ করে বড় একটি গ্রুপ তৈরির চেষ্টায় ছিল বাপ্পি। নিবিড় সাহা, 71, ঢাকা। দেশের বাইরের খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ইসরায়েলের চ্যানেল 12কে দেয়া সাক্ষাৎকারে বেনেট বলেন, নেতানিয়াহু 20 বছর ধরে ক্ষমতায় আছেন, যেটা ভালো কিছু নয়। ইসরায়েলি সমাজে যে বিভক্তি দেখা দিয়েছে তার বড় দায় নেতানিয়াহুর ওপরই পড়ে। সাক্ষাৎকারে বেনেট দাবি করেছেন, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার ওপর যে হামলা হয়েছে সেই পরিকল্পনার ভিত্তিটা তিনিই তৈরি করে দিয়েছেন। তার নেতৃত্বাধীন স্বল্পস্থায়ী সরকার আগে থেকেই প্রস্তুতি না নিয়ে রাখলে এই হামলা সম্ভব হতো না। নেতানিয়াহু সরকারের সিদ্ধান্তহীনতার সমালোচনা করেন বেনেট। তিনি মনে করেন, গাজায় হামাসের কাছে যারা এখনো জিম্মি আছেন তাদের মুক্ত করতে অবিলম্বে সমন্বিত চুক্তি করা প্রয়োজন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে ইরান। এ সংক্রান্ত দাখিল করা এক প্রতিবাদ পত্রে দেশ দুটির বিরুদ্ধে শত শত নিরাপরাধ মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামো ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাজ গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের কাছে এই প্রতিবাদ পত্র জমা দেন। এর আগে গত বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 627 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4870 জন। ইরানের প্রতিবাদপত্রে বলা হয়েছে, এই সমন্বিত হামলা আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন এবং মানবিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের কারণে গাজায় অপুষ্টির শিকার হয়ে কমপক্ষে 66 শিশুর মৃত্যু হয়েছে। আর গত 24 ঘন্টায় আরও 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 400-রও বেশি মানুষ। সেদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শিগগিরই যুদ্ধবিরতি হতে যাচ্ছে ট্রাম্পের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। প্রায় 2 বছর ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। চলতি বছরের 2রা মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় নেতানিয়াহু প্রশাসন। আর তাই খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছে এই উপত্যকার শিশুরা। এরই মধ্যে অপুষ্টিতে অন্তত 66 জন শিশু মারা গেছে। গাজা প্রশাসনের অভিযোগ, দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়াতেই এই সংকটের সৃষ্টি হয়েছে। গাজায় 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের দিনও ফিলিস্তিনিদের স্বজন হারানো থেমে নেই। শনিবার ভোরে গাজা সিটির আলতুফা এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কেঁপে ওঠে চারপাশ। এছাড়া হামলা হয়েছে দেইর আল বালা সহ আশপাশে আরও কয়েকটি এলাকায়। একাধিক ইসরায়েলি কর্মকর্তা জানান, ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা বলেছেন তা শুধু রাজনৈতিক কল্পনা ছাড়া আর কিছু নয়। নেতানিয়াহুর বিরুদ্ধে শনিবারও তেল আবিবের রাস্তায় নামে হাজারো মানুষ। তারা অবিলম্বে হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি তুলেছেন। এরই মধ্যে নিহত অনেকের স্বজন অভিযোগ তুলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মাতান জান গুয়াক নামে এক জিম্মির মা হামাসের সঙ্গে চুক্তি করে তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।
এদিকে ইরানে আকস্মিক হামলা ও জিম্মি বিনিময় নিয়ে নেতানিয়াহুর বিভিন্ন সিদ্ধান্তে নাখোশ সাধারণ ইসরায়েলিরা। সম্প্রতি এক জরিপে দেখা গেছে নিরাপত্তা এবং জাতির বৃহত্তর কল্যাণের চেয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে অগ্রাধিকার দিয়েছেন নেতানিয়াহু। শারমিন স্বপ্না, ৭১। খেলার খবর। এখনো চলার কথা কলম্বো টেস্ট, অথচ একদিন আগেই হেরে বসে আছে বাংলাদেশ। তাই তো প্রস্তুতি শুরু করে দিয়েছে ওয়ানডে দল। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে প্রস্তুত মিরাজ বাহিনী। কলম্বোতে জয়ের আশায় নেমে টেস্ট সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে। এবারে টেস্ট হারের ক্ষত ওয়ানডে জিতে পোষাতে চায় টিম টাইগার্স। যদিও নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাটে এই মুহূর্তে সবচেয়ে খারাপ সময় পার করছে বাংলাদেশ। শেষ ৫ ম্যাচে জয় নেই একটিরও। পরিসংখ্যান বলছে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে ১২ জয় বাংলাদেশে। তবে মিরাজের নেতৃত্বে কামব্যাকের গল্প লিখতে প্রস্তুত টিম টাইগার্স। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হচ্ছে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের সিরিজ। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।